রাত তখন ঠিক 2টা। চারদিকে গুটি গুটি অন্ধকার। সবাই বলে এই বাড়িটা অভিশপ্ত। কিন্তু আজ ওরা 5জন সাহসী বন্ধু এখানে এসেছে সত্যিটা জানার জন্য। কিন্তু তারা কি জানে কিছু সত্য কখনো জানা উচিত নয়? তারা কি বেঁচে ফিরতে পারবে, নাকি এই রাতে হবে তাদের শেষ রাত? হ্যালো এভরিওয়ান, যারা আমাদের সাথে ইউটিউব থেকে কানেক্ট হয়েছেন তারা দেখছেন ভূতের গল্প, আর যারা ফেসবুক থেকে কানেক্ট হয়েছেন তারা দেখতেছেন গোষ্ঠী স্টোরি ফেসবুক পেজ। যাই হোক, আজকে আমরা যে গল্পটি বলবো সেটি আমাদের এক বড় ভাই ঢাকা থেকে আমাদেরকে পাঠিয়েছেন। ভাইয়ের নাম মোহাম্মদ রাসেল। যাই হোক, আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া অথবা আপনার এলাকা কোনো গল্প পাঠাতে চান তাহলে আমাদেরকে ডিসক্রিপশনে দেওয়া যে এই ইমেল করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ গোষ্ঠী স্টোরি এটার মেসেজ অপশনেও আপনার গল্প লিখতে পারেন, যা পরবর্তীতে কোনো একটা এপিসোডে আপনার এই গল্পটি আমরা সকলের সাথে শেয়ার করব। যাই হোক, রাসেল ভাই আমাদেরকে যেভাবে গল্পটি লিখেছে ঠিক একইভাবে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম আসাদ ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার মাধ্যমে ভূতের গল্প ইউটিউব চ্যানেলের দর্শকদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা, আর যারা ফেসবুক থেকে কানেক্ট হয়েছে তাদেরকেও জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে যে গল্পটি শেয়ার করব সেটি আমার গ্রামের এক দাদুর কাছ থেকে শোনা। গ্রামের নাম ছিল শ্যামপুর। শান্তি নিরিবিলি এই গ্রামে একটি পুরনো ভাঙা বাড়ি ছিল। ওই বাড়িটির নাম ছিল ঠাকুর বাড়ি। বহু বছর ধরে এই বাড়িটা পরিত্যক্ত আছে। গ্রামবাসীদের মুখে শোনা যায় এই বাড়িতে রাতের বেলায় কিছু একটা ঘটে, কিছু একটা অস্তিত্ব টের পাওয়া যায়। অনেকেই বলেছে রাতের বেলা বাড়িটির জানালায় আগুনের মতো লালচে আলো দেখা যায়। কখনো কখনো কান্নার শব্দ ভেসে আসে। গ্রামের 5 বন্ধু, অপূর্ব, রাহাত, তুহিন, সুমি আর রিমা, এই 5 বন্ধু পড়াশোনা করে মূলত সকলে মাঝে মাঝে গ্রামে ছুটিতে বেড়াতে আসে। ওরা 5 জনই ভয়ভীতিহীন অ্যাডভেঞ্চার প্রেমী। ভূতের গল্প শুনলেই কৌতূহল বেড়ে যায়। তাই গ্রামে আসার পর তারা সিদ্ধান্ত নেয় সকলের অজান্তেই ঠাকুর বাড়ি গিয়ে নিজেরাই সব কিছু খতিয়ে দেখবে। সেদিন ছিল পূর্ণিমার রাত। 5 বন্ধু হাতে টর্চ, মোবাইল আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রাত 11টায় তারা বেরিয়ে পড়ল। ঠাকুর বাড়ির সামনে এসে সবাই থমকে গেল। এত বছর ধরে অব্যবহৃত থাকায় বাড়িটা আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। সুমি বলল, তোমরা নিশ্চিত তো বাড়ির ভিতরে ঢুকবে? রাহাত জোর দিয়ে বলল, আরে ভয় পাবি না, ভূত বলে কিছুই নেই, চল ভিতরে। বাড়ির ভিতরে ঢুকে দেখে সব কিছু ধুলো ময়লা ভর্তি। ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে, দেয়ালে কালচে দাগ আর জলের আস্তরণ। হঠাৎ করে একটি হিমশীতল বাতাস তাদের গা ছুঁয়ে গেল, যেন কেউ পাশ দিয়ে চলে গেল। তুহিন মোবাইলের টর্চ জ্বালিয়ে বলল, এটা নিশ্চয়ই বাতাসের খেলা। কিন্তু সত্যি কি তাই? বাড়ির ভিতরে চারদিকে ঘুরতে ঘুরতে তারা এক পুরনো কুয়ার কাছে চলে এলো। কুয়াটার পানি একদম কালচে হয়ে গেছে, আর গন্ধটা কেমন যেন অদ্ভুত। অপূর্ব ফিসফিস করে বলল, কুয়ার ভিতরে কি যেন আছে। হঠাৎ করে পিছন থেকে একটা বিকট শব্দ এলো। সবাই আতঙ্কে পিছনে তাকালো। তাদের চোখের সামনে যা ঘটল তা যেন বাস্তব নয়। একটি জানালার পাল্লা নিচ থেকে খুলে গেল, আর সেখান দিয়ে এক সাদা কাপড়ে মোড়ানো অবয়ব দেখা গেল। তারপরে এক নারী কণ্ঠ শোনা গেল, তোরা চলে যা, এখনো সময় আছে। সবার শরীরের রুম দাঁড়িয়ে গেল। রিমা তাড়াতাড়ি বলল, চলো এখান থেকে পালাই। কিন্তু দরজাটা যেন কেউ বাহির থেকে আটকে দিয়েছে। রাহাত পাগলের মতো দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। এদিকে সেই সাদা অবয়ব ধীরে ধীরে তাদের দিকে
এগিয়ে আসতে লাগলো। তার চোখ দুটি আগুনের মতো লাল, মুখটা বিকৃত, আর শরীরের কিছু অংশ ক্ষতবিক্ষত। তুহিন মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে তার দিকে তাক করলো, আর সঙ্গে সঙ্গে এক বিকট চিৎকারে পুরো বাড়িটা কেঁপে উঠল। অপূর্ব তখন বুঝতে পারলো এ শুধু সাধারণ কোনো ছায়া নয়, এটি সত্যিকারই প্রেতাত্মা। ঠিক তখনই হঠাৎ করে দরজাটা নিচ থেকে খুলে গেল। সবাই ছুটতে ছুটতে বাড়ির বাইরে বেরিয়ে এলো। ভোরের আলো ফুটতেই তারা গ্রামে ফিরে এলো। পরদিন গ্রামের এক বয়স্ক মানুষ তাদেরকে ডেকে বললেন, তোরা ঠাকুর বাড়িতে গিয়েছিলি তাই না? সবাই মাথা নাড়ল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, এই বাড়িতে এক সময় ঠাকুরদা নামের এক জমিদার থাকতো। একদিন রাতে এই জমিদারের একমাত্র মেয়ে, তাকে রাতের অন্ধকারে কেউ একজন হত্যা করে কুয়ার ভিতর ফেলে রেখে যায়। সে থেকেই তার আত্মা এই বাড়িতে ঘুরে বেড়ায়। অপূর্বদের গা শিউরে উঠল। তারা বুঝতে পারল সেই কুয়াটাই ছিল রহস্যের উৎস। তারপর থেকে তারা কখনোই ঠাকুর বাড়ির দিক ফিরেও তাকায়নি। তবে মাঝে মধ্যে গভীর রাতে বাড়িটার দিক থেকে এখনো বেশি আসে সেই কান্নার কণ্ঠস্বর এবং বলতে থাকে, তোরা চলে যা।